ডিসেম্বরে শেখ হাসিনা ফেরার ঘোষণা আছে বা তার আগে পরে যদি আসেন বা না আসেন, সেই বাস্তবতা কেমন? আসার পরে ওনাকে জেল দেখ, যাই করে ফাঁসি দেখ, গুলি করে মেরে ফেলে, যাই করে হোয়াটএভার হ্যাপেন্স। এখন তো মানে এরা আমাদের অন্যায় করেছে, প্রতিহিংসা দিতে হবে, এ করতে হবে। এই প্রতিহিংসার রাজনীতি করতে গিয়ে আজকে কিন্তু শেখ হাসিনা অনেক কিছু লস করেছেন। উনি যদি সবকিছু একভাবে চালাতে চাইতেন তাহলে হয়তো দেশে ওনার নিজের এই ধরনের কোনো অসুখ। তো এখন যখন কথা বলছেন, ধরেন এখন যখন আপনার সাথে কথা বলছেন বা আরো যদি কারোর সাথে কথা হয়ে থাকে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কারোর সাথে, তখন কি মনে হয় আপনার যে এই প্রতিহিংসা থেকে তারা কোনো রকম সরে এসেছেন? না, প্রতিহিংসা থেকে সরে আসার তো সুযোগ দিতে হবে তাকে। প্রতিহিংসা যদি আপনি এখন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে আমি খবর পাচ্ছি, মানে লোক আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগের লোক একটা কথা আমি বারংবার বলছি, এখনো বলছি, আমি কোনো আওয়ামী লীগ সমর্থক নেই। আমি আন্দোলনের সময় পুরো মাত্রই আন্দোলনের সময় অফিসিয়ালি ছিলাম, কেউ এটা বলতে পারবে না। ছবি টবি সব আছে, আমার স্টেটমেন্ট আছে প্রতিটি আন্দোলনের প্রতি মুহূর্তে তাদের পেপারে। কিন্তু কথা হলো যে আন্দোলন মানে কি বলছিল, মানে আন্দোলনে আপনারা ছিলেন? জি, না, আমরা সবসময় ছিলাম। এবং এখন কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি, যেটা জন্য বলতে গেছিলাম, সেটা হলো আমার সঙ্গে প্রচুর আওয়ামী লীগের লোক ছিল, যারা আওয়ামী লীগ করতেন, কিন্তু বর্তমান সেই সময়কার সরকারের সঙ্গে তারা এটা একমত হতে পারছিলেন না। অনেক আমার বন্ধু বান্ধব ছিলেন বা আমার সঙ্গে পরিচিত বা আমাদের বিভিন্ন ভাবে আমার সঙ্গে কানেক্টেড, তারা বলছিলেন আমরা আন্দোলনের সঙ্গে আছি, আমরা চাই সরকার পথ, কেন না হলে এত লক্ষ লক্ষ কোটি কোটি লোক রাস্তায় আসতো না, সবাই এসেছিল সব জায়গা থেকে। তো এখন এই প্রশ্ন হলো যে এই লোকগুলো কিন্তু একটা চেতনা ছিল, আমরা যেটা মুক্তিযুদ্ধের চেতনার নামে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করা হয়েছিল, আমি বারংবার আওয়ামী লীগের সময় বলেছিলাম। সেই চেতনাটা কিন্তু আমরা রিভাইভ করতে চেয়েছিলাম, যেটা হলো বৈষম্য মুক্ত ন্যায় বিচার ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা। এটা মুক্তিযুদ্ধের ইতিহাস, এটাই চেয়েছিলাম, বৈষম্য মুক্ত একটা দেশ, বৈষম্য মুক্ত ন্যায় বিচার ভিত্তিক একটা সমাজ আমরা চেয়েছিলাম। এখন এটা নষ্ট হয়েছে, এটা আবার আসুক। সেটার জন্যই কিন্তু এই 24শে জুলাই আন্দোলনটা হয়েছিল, আমরা এটাতে ছিলাম। এখন পরে শুনলাম যে জামাত এবং শিবির এবং তাদের সে লোকজন নিয়ে তারা নাকি এটাকে পাকিস্তান করবে বা স্বাধীনতা ভুল ছিল, এই ধরনের একটা বয়ান তারা নিয়ে এসছে। আমরা কিন্তু ওই জন্য যাইনি, এবং সেই চেতনা কিন্তু এখনো মানুষ ধারণ করছে যে আমরা একটা নির্বাচনের মাধ্যমে, একটা ভালো নির্বাচনের মাধ্যমে একটা জবাবদিহিতামূলক সরকার করব, একটা জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা করব, যাতে করে এই বৈষম্য মুক্ত এবং এই ন্যায় বিচার ভিত্তিক সমাজ হয়। এখন কিন্তু আমাদের এটা কিছুই পাচ্ছি না। এখন যেটা বলা হচ্ছে চেতনার নামে, সেখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো কিছু অশ্লীলতা শুনছি, আমরা উচ্ছৃঙ্খলতা দেখছি, অনৈক্য দেখছি। এবং এখন এটাকেই তারা বলতে চাচ্ছে যে এটাই চেতনা। না, আমরা এইটাকে চেতনা মানি না। আমরা যেটার জন্য করেছিলাম বৈষম্য কোটা, সেই কোটা রয়ে গেছে। এই বৈষম্য করে দলীয় লোককে সব ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দেওয়া, সেটা রয়ে গেছে। মানুষকে অত্যাচার করা, বিভিন্নভাবে ব্ল্যাকমেল, বিভিন্নভাবে তাদেরকে জুলুমবাজি করা, মিথ্যা মামলা দিয়ে, আপনি এখন সেগুলো চলছে। এই চেতনা তো আমরা চাইনি, আমরা চেয়েছিলাম বৈষম্য মুক্ত হবে, আমরা চেয়েছিলাম এই ধরনের মেধাভিত্তিক হবে, কোটা ভিত্তিক নয়, যাতে যেটা দেশের চাকরি বাকরি সব মেধাভিত্তিক হবে, এবং রাষ্ট্র এবং কি বলে সরকার এবং সরকারি দল এক হয়ে যাবে না। এখন তাই হচ্ছে। সরকারি দল ওই আমাদের একটা পুলিশের এক অফিসার দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বলছে যে আমি প্রায় জন্মের থেকেই আমি বিএনপি করি। পুলিশ অফিসার এটা বলতে পারেন না, উনি যদি করেও থাকেন ভোট দিতে পারেন, কিন্তু উনি প্রকাশ্যে যখন উনি দায়িত্ব পালন করবেন, উনি হলেন প্রজাতন্ত্রের কর্মচারী, উনি কিন্তু কোন দলকে আলাদাভাবে দেখবেন না, সব মানুষকে সমানভাবে দেখবেন। সরকারেরও দায়িত্ব হলো দলকে এবং আর অন্য দলকে একভাবে দেখা, যতক্ষণ পর্যন্ত সরকারে আছেন। এখন দল, সরকার এবং এই আমাদের প্রজাতন্ত্র বা স্টেট এক হয়ে গেছিল আওয়ামী লীগ আমলে, এই এক এখনো চলছে। সংসদে ছিলেন, তখনও কি এই সমালোচনা করতেন যখন পুলিশ অফিসাররা তখনও আওয়ামী লীগের কথা বলতো বা চাটুকারিতা করতো? জি, এটা সমালোচনা শুধু আমি করি নাই, সংসদে করিনি, বাইরে করেছি, পাবলিক মিটিং এ করেছি, আমি আর্টিকেল লিখেছি, পত্রিকায় এসেছে এগুলো। কাজে এইটাই বললাম যে তারপরে আমাকে দোষার বানিয়েছে। এই যে কথাগুলো বললাম প্রত্যেকটার উপরে আর্টিকেল আছে, এই আর্টিকেল গুলো আমি আবার একটা ইংরেজিতে বের করছি, একটা বাংলায় বের করছি, এর মধ্যে সব আছে। এবং পরবর্তীকালে কি কি হয়েছে, শেখ হাসিনার সময় কি কি কথা আমি ইন্টারভিউ দিয়েছিলাম এইসব ব্যাপারে, আন্দোলনের পক্ষে কি বলেছিলাম, তার আগে যখন ওনারা স্টেটকে আর সরকারি দল, সব সরকারি দল হয়ে গেছে, প্রজাতন্ত্রের কর্মচারী, সরকার আর সরকারি দল এক হয়ে গেছে। তো এগুলো আমি লিখেছিলাম তখন, এগুলো এখন বিরোধী দল, এটাই আমি বললাম, এটা হলো অপপ্রচার।
একটা কথাও দেখাতে পারবে না যেখানে জিএম কাদের পার্লামেন্ট হিসাবে, পার্লামেন্টের বিরোধী দল হিসেবে একটা কথা মানে বলতে পারবে না যে সংসদে বিরোধী দলের পক্ষ থেকেও তখন বলা হয়েছিল যে আমাদেরকে গৃহপালিত না, বিরোধী বিরোধী দল। দলের পক্ষ থেকে না, বিরোধী দলের শেখ হাসিনা কিছু লোককে বানিয়েছিলেন নিজের, এখনো ওরা রেখেছেন। এখন এই সরকার রাখেননি বোধহয়, এর আগে অন্তর্বর্তী সরকার ওই একই কায়দায় আমাদেরকে বেকায়দা ফেলার জন্য ওটাকে রেখেছেন। ওই মানুষগুলি, ওই 5-7টা 10টা মানুষ, এরাই এসব করেছে এবং এরাই সবখানে কারা সেই কথা বলছে। 5-7টা 10টা মানুষ? জিএম কাদের এবং অ্যাজ এ লিডার অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য জাতীয় পার্টি নেভার একটা এক্সাম্পল দেখাতে পারবে না যে আমরা দালালি করেছি। 2014 সালে আমি মন্ত্রী ছিলাম সরকারের, কি বলে এটাকে, মহাজোট সরকারের। আমি পরিষ্কার ভাবে বলেছি যে আমি নির্বাচন করব না। আমাকে অনেকে এর দালাল বলেন, অনেকে বলেন আওয়ামী লীগের দোষ। নো, আওয়ামী লীগের থেকে অনেকভাবে আমাকে অফার দেওয়া আছে, আমি করিনি। আমার সঙ্গে 270 জন ক্যান্ডিডেট উইথড্র করেছিলাম, আমরা করিনি। কাজে আমরা কোনো সময় দোষর ছিলাম না। এবং পরবর্তীকালেও আমরা সব সময় জনগণের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করেছি, নানান ভাবে বেকায়দা করে আমাদেরকে জোর করে নেওয়া হয়েছে। ওই যে আপনি বলছিলেন যে 5-7 জন 10 জন মানুষকে, বলেননি আপনারা, তখন বলেননি। না না, তখন আমি যেগুলো কথা বলেছি প্রত্যেকটা ডকুমেন্ট শুধু পার্লামেন্ট না, পাবলিক মিটিং আছে, নিউজ আছে, এবং সেগুলো বিভিন্ন পত্রিকায় ছাপানো হয়েছে এবং সামনে বলে দাঁড়িয়ে বলেছি। শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে বলেছি কর্তৃত্ববাদী সরকার চলছে, এখানে গণতন্ত্রের দেশ মতো। এই যে আপনি বলছেন যে আপনার, আপনি এবং আপনার জাতীয় দলের রেস্ট অফ দ্য জাতীয় দল বা জাতীয় পার্টির কথা বলছেন যে রেস্ট অফ দ্য জাতীয় পার্টির এর মধ্যে নাই, কিন্তু 5-7 জন 10 জন যারা এই সরকারেও তারা আছে, মানে আপনি বলছেন ওরা কারা? 5-7 জন 10 জন ওরা কারা সেটা আমি জানি না, পাবলিকে জানে। ওরা এই সরকারের সঙ্গে বোধহয় যায়নি, এখনো পারেনি, তো গেছিল। তবে এর আগের সরকার ইয়ের সঙ্গে একটা লাইন করে, ওনারা তো আমাদের তখন ওই একই কাজ করেছিলেন। ওনারাই ভেঙে যারা বেরিয়ে গেলেন তাদের কথা বলছেন, মানে আপনাদের মুজিবুর রহমান চৌধুরী? হ্যাঁ, কিছু লোক আর কি, কিছু ব্যক্তির মতো। যাই হোক, ওনারা ওই সেই 96 থেকে শুরু হয়েছে, পরে সাহেবের ইয়ে হওয়ার পরে আবার শুরু হলো গিয়ে 2014-তে, আর তারপর থেকে এটাই হলো আমাদের ডিস্টার্বিং পার্ট। এখন আমি এটাকে ক্লিন করে ফেলেছি, যেটাকে বলা হয় এগ্রিকালচারের একটা ইয়ে আছে, গাছকে প্রুন করা। প্রুন মানে গাছে, মানে মরা ডালপাল কেটে করে একটা ফ্রেশ করে দেওয়া হয়, তারপরে গাছটা হেলদি গাছ হিসেবে বেড়ে ওঠে। এখন জাতীয় পার্টিকে আমরা ওইভাবে হেলদি পার্টি হিসেবে বের করে নেওয়ার চেষ্টা করছি। হেলদি পার্টি হিসেবে করতে গিয়ে কি আপনারা একটু বিলীন হয়ে যাচ্ছেন কিনা? কারণ তারা আসলে গুরুত্বপূর্ণ, বা নাম জানা নেতাগুলো, যারা নাম জানা নেতারা ছিলেন তারা আলাদা হয়ে গেলেন, নিজেদেরকে আলাদাভাবে জাতীয় পার্টি হিসেবে ঘোষণা করলেন। এমনিও জাতীয় পার্টি খণ্ড বিখণ্ড আগে থেকেই ছিল, সেখানে এখন যেখানে একটা পার্টিকে আমরা যাদেরকে চিনতাম গুরুত্বপূর্ণ নেতারা আলাদা হয়ে গেলেন। এরা এখন যেটা হয়েছে সেটা হলো, ওনারা যে 3-4 জন টপ যারা সবসময় এটা করে বেনিফিশিয়ারি ছিলেন, তারা আর বাকি সবগুলোকে এবার কিছু ইয়ে করতে পারেন নাই। অলমোস্ট 90% অফ দেয়ার পিপল হ্যাভ অলমোস্ট কামিং ব্যাক টু আস। সো উই আর ইউনাইটেড নাও। আর না হলেও আই ডোন্ট কেয়ার, কারণ আমরা এখন যেটা রাজনীতি করবো আর বিলীন আমরা হব, এই আশায় অনেকে বসে আছেন। এই আশায় আমাদেরকে বিভিন্নভাবে মানে উত্তেজিত করা, আমাকে ইররিলেভেন্ট যেটাকে বলা হয় অপ্রাসঙ্গিক করা রাজনীতি, যার জন্য 100% একটা কারচুপির নির্বাচন করা হয়েছে। যে নির্বাচন 2026-এর নির্বাচন, আমি জোর গলায় বলছি, 24-এর নির্বাচনের চেয়ে খারাপ হয়েছে, 2014-এর নির্বাচনের খারাপ হয়েছে, 18-এর নির্বাচনের চেয়ে খারাপ হয়েছে, 2024-এর নির্বাচনের চেয়ে খারাপ হয়েছে। 2026-এর নির্বাচন, আমি একটা কথাটা বলে রাখলাম আজকে, ইতিহাস একদিন এটা সাক্ষী দেবে, কারণ এই কথাগুলো এত সত্য এবং আমি এত কনভিন্সড। আমি এটা নিয়ে আরো কিছু ইয়ে করবো সামনের দিকে, যে এটা কোনো নির্বাচনই হয়নি। বাট এনিওয়ে, স্টিল দেন আমরা বিএনপিকে বলেছিলাম যে আপনাদের সরকারে ছিলেন না, কাজে আমরা আপনাদের কোনো দোষারোপ করি না। এটা যেটাই হোক, আপনারা এসেছেন, আপনারা দেশকে ভালো মতো চালাবেন, আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো, এটা আমরা বলেছিলাম। কিন্তু কেন, মানে আমার মনে হয় 14-18-24-এর চেয়ে খারাপ নির্বাচন কেন হলো? 14 নির্বাচনের অসুবিধাটা কি ছিল আমি তোমাকে বলি। সেটা হলো, উনি নির্বাচনটা নিজের দলীয় সরকারের অধীনে করতে গিয়ে উনি আমার যখন দেখেছিলেন, কাউকে কিন্তু বাদ দেন নাই। উনি আবার তাদেরকে, আমি যেটা তখন তার কথা যে স্মরণ থাকে, বিএনপির অনেককে বলেছিলেন যে আপনারা কিছু মন্ত্রণালয় তন্ত্র নিয়ে আসেন, বা কিছু সুযোগ সুবিধা নিয়ে হলো আসেন। এবং আমাদেরকেও ওনারা বলছিলেন যে না, এটা আমরা একটা নিখুঁত নির্বাচন করবো, আমি হেরে গেলে হেরে যাবো। তো আমরা বলেছিলাম, কিন্তু এস সাহেব বলেছিলেন যে আমরা 2014 নির্বাচনে আমরা আসবো যদি সবাই আসে। পরে সবাই আসেনার জন্য আমরা চলে আসলাম, এস সাহেবকে জোর করে করানো। খারাপটা হয়েছে এটাই যে এখানে কিন্তু উনি কাউকে বাধা দেননি আসার জন্য, মানে নির্বাচনে আসতে পারতো সবাই, মানে বরং বিএনপি ওখানে বোমাবাজি করেছে, গাড়ি ঘোড়া চালিয়েছেন, ওখানে পুলিং সেন্টার পুড়িয়ে দিয়েছেন, বিএনপির লোকরা এটা করেছে। কিন্তু আওয়ামী লীগের তরফ থেকে নির্বাচনে না আসার জন্য কাউকে বলা হয়নি। 2026-এর নির্বাচনে আইন করে আওয়ামী লীগকে বাতিল করা হয়েছে, আর আইন না করে আমাদেরকে বাতিল করা হয়েছে। মানে আমাদেরকে তো ইলেকশন কমিশনের সঙ্গে আমরা মিটিংও করতে, সবাইকে মিটিং করতে, আমাদের মিটিং করতে ডাকবে না। পরে
আমাদেরকে কোনো সুযোগ সুবিধা দেবে না, তাদেরকে সব সুযোগ সুবিধা দিচ্ছে। আমাদের বিভিন্নভাবে আমাদের লোকে জেলে রাখছে, আমাদের লোককে মিটিং করতে গেলে পুলিশ গিয়ে বাধা দিচ্ছে, আমরা মিটিং মিছিল করতে পারছি না, আমাদের ভোটারদের গিয়ে ধমক দিচ্ছে। এনিওয়ে, তারপরেও আমরা নির্বাচনে ছিলাম, কিন্তু ওইভাবেই নির্বাচন। কাজে এটা ভালো বলবো করতে গেলে ওখানে তো আওয়ামী লীগ কিন্তু তাদেরকে জোর করে বের করে দেয় না যে তোমরা আসো না। 18 সালে যেটা নির্বাচনে জামায়াতের নিবন্ধন তো বাতিল করে রেখেছিল, ফলে জামাত দল হিসেবে নির্বাচন করতে পারেনি। জামাতের একমাত্র এইটাই আমি শুধু বলেছিলাম, এবং বারংবার আমি সংসদে বলেছি, সংসদের বাইরে পরবর্তীকালে বলেছি, এটা নিউজ আছে যে জামাতকে নির্বাচন থেকে বাইরে নিষিদ্ধ করা ঠিক না। এবং আমি বিএনপির কথা বলেছিলাম, বিএনপিকে সমান সুযোগ দেওয়া উচিত ছিল। আর 26-এ তো ওনারা কোনো নির্বাচনই করেননি। এখানে আমার হিসাবে নির্বাচন 10 থেকে 15% লোক ভোট দিয়েছে, 5.5 কোটি ওনারা ভোট দেখেছে, 7,59,00,000 ভোট, আর ভোট পড়েছে 2 কোটির মতো, মানে 5.5 কোটি ব্যালট মানে ওনারা তৈরি করেছেন। এটা আমি হিসাব করে দেখিয়ে দিয়েছি। যাই হোক, তারপরে ওখানে একটা কথা থাকে, ওখানে ওই নির্বাচনে কিন্তু কাউকে বাধা দেওয়া হয়নি, আসলে আসো। কিন্তু এখানে তো আইন করে আপনি বাদ দিচ্ছেন, আপনি তো একতরফা নির্বাচন করছে আইন করে, যে যার ভোট প্রায় 50% কাছাকাছি। বিএনপি এবং আওয়ামী লীগ মিলে বাংলাদেশের যে কোনো ইলেকশনে 80%-এর উপরে ভোট পেয়েছে সবসময়। তাদের অর্ধেককে আপনি বাদ দিচ্ছেন, তো এটা একতরফা নির্বাচন হলো, এটা নির্বাচন হলো না, এটা তো অবাধ হলো না, সুষ্ঠু হলো না। অবাধ হলো না কারণ সবাইকে দিলেন না আপনি করতে, সুষ্ঠু হলো না কারণ আমাদেরকে সমান সুযোগ দিলেন না, আর পরবর্তীকালে 100% একটা কারচুপি নির্বাচন করলেন। কাজে এটা তো নির্বাচন, তার ফলে আমরা বলেছিলাম ঠিক আছে, দেশটা যদি ভালো হয় আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু দেশ তো ভালো হলো না। যে দোষ ত্রুটির জন্য শেখ হাসিনাকে বিদায় করা হলো, এত লোক জীবন দিল, এত আন্দোলন হলো, সেই জিনিস আমরা শুধু রেখে দিলাম না, এটাকে আমরা আরো কঠিন ভাবে এটাকে আমরা চর্চা আপনি করা, বলছেন আপনাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া টোটালি বিভাগ করে ফেললাম। নির্বাচনের সুযোগ দেওয়া হলো, মানে কারচুপি নির্বাচনের সমালোচনা করে বলছেন যে আপনাদের কোনো সুযোগই দেওয়া হয় নাই, এমনকি নির্বাচন কমিশনের সাথে বৈঠকে আপনাদেরকে ডাকা হয় নাই, এই বিষয়গুলো বলছিলেন। তারপরে আমাদেরকে না, এটা ছাড়াও তুমি যদি জিজ্ঞাসা করো কি হয়েছে, একটা হলো নির্বাচন আমাদেরকে কোনো মিটিংই করতে দেন নির্বাচন কমিশনের সঙ্গে, আমাদের কোনো কথাই বলেনি। সেকেন্ড হলো ওদেরকে সবাইকে রেডিও টেলিভিশনে কথা বলতে দিল, আমাদেরকে দেওয়া হলো। তারপরে থার্ড হলো ওদেরকে সমস্ত স্টেট প্রোটোকল দেওয়া হলো, এরা হাজার হাজার শত শত কোটি টাকা খরচ করে বিভিন্ন ডিস্ট্রিক্ট টাউনে সরকারি প্রোটোকলে তারা বিশাল ভাবে জনসেবা করলো। আমরা জনসেবা করতে গেলে পুলিশের নানান ধরনের, আমরা সব ক্যান্ডিডেটকে হয়নি, অনেক ক্যান্ডিডেটকে বাধা দেওয়া হয়েছে। পুলিশ কি বলছে আপনারা এখানে বেশি বাড়াবাড়ি করেন না, তাহলে আপনাদের বিপদ হতে পারে। আমাদের ক্যান্ডিডেটরা মাঠে ক্যাম্পেইন করতে পারে, আমাদের ভোটার যারা হতে পারে, যারা আমাদেরকে ভোট দিবে, যাদের আমার এজেন্ট হবে, তাদেরকে গিয়ে ধমক দিয়েছেন আমাদের প্রতিপক্ষ পার্টিরা যে তোমরা যদি যাও তোমাদেরকে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। এবং পরবর্তীকালে আমাদের দুজন ক্যান্ডিডেট কিন্তু ভয়ে উদ্ধার করেছিলেন, একটা হলেন ব্রাহ্মণবাড়িতে, একটা বগুড়ায়। এই বগুড়ায় সেই ভদ্রলোককে কিন্তু নির্বাচনের 1 মাস পরে বিএনপি আবার আটক করেছে, এখন উনি ছাড়া পাননি, ওনার কাছে একটার পর একটা মামলা, যখন বেল পাচ্ছেন তখন সোন অ্যারেস্ট থেকে আবার মামলা চলছে। কাজে পরিবেশ তো কোনো উন্নত হলো না, যেটার জন্য শেখ হাসিনাকে দোষারোপ করলাম, শেখ হাসিনাকে বাদ দিয়ে আমরা নতুন কিছু করবো চিন্তা করলাম, আন্দোলন করলাম, সেখানে এখন দেখা গেল যে এখন লোকের মুখে শুনছে, এটা আমার কথা নয়, সাধারণ লোকের মুখের কথা হলো যে আগেই তো ভালো ছিল। আরেকটা কথা নতুন একটু আগে আমরা বললাম যে এইভাবে তো দেশ চলতে পারে। এখন নির্বাচনের কথা বলছেন, নির্বাচনের আগে আপনারা হয় বিএনপির সাথে নয় জামাতের সাথে জোটে নির্বাচনে যেতেও আগ্রহী ছিলেন, মানে সেখানে কেন সাড়া পেলেন না? আর এর পরবর্তীতে যোগাযোগ আপনাদের কিরকম? না, আমরা কারোর সঙ্গে জোট করবো না, এটা ঠিক করেছিলাম। আমাদের একটা উদ্দেশ্য ছিল, একটা সৎ উদ্দেশ্য ছিল দেশের স্বার্থে, এটা অনেকেই জানে। আমি যতটুকু আমি জানি, বিএনপি লোকরা খুব ভালো মতোই জানে ওদের সঙ্গে আমার কত। আমি বলেছিলাম আমি নির্বাচনের সব সেন্টারে সব জায়গায় আমি কন্টেস্ট করবো একটা কারণে, সেটা হলো আমার একটা ধারণা হয়েছে, যেমন না ভোটের ব্যাপারে আমি না ভোট দিতে বলেছিলাম, ধারণা হয়েছে যে একটা ষড়যন্ত্র চলছে অন্তর্বর্তীকালীন সরকার, এটা অ্যাকচুয়ালি জামাতের সরকার, এবং এই যে যার অন্যরা আর যে পার্টিগুলো হচ্ছে তারাও মোটামুটি জামাতেরই অঙ্গ সংগঠন, এরা মিলে আরো 5-6 বছর এই দেশটা কন্ট্রোলে রাখতে চাচ্ছে। এটা দুটো, একটা হলো এই নির্বাচনটা যদি আমরা সব জায়গায় না থাকতাম তাহলে ওনারা যে কোনো সময় নির্বাচনটা বলতো আমরা নির্বাচন করতে পারছি না, আমরা করবো না, এই দোষ দেখি। নির্বাচন যাতে বর্জন করতে না পারে সেই জন্য আমি মনে করেছিলাম মাঠটা ধরে রাখা আমাদের জন্য দরকার ছিল, এবং ওটা আমরা করেছি। আর একটা সেকেন্ড হানা ভোটের কথা আমি বলেছিলাম যে ওনারা হানা ভোট করছে, একটা জুলাই সনদ, এটা কিছু না, এটা অর্ধেক লোককে বাদ দিয়ে ওনারা একটা ঐক্যমত করে এটা করেছে। আমাদের মতো মানুষ যারা পার্লামেন্টে এখন এই পর্যন্ত আমার ধারণা মতে পার্লামেন্টের কাজকর্মের ব্যাপারে আমার চেয়ে এক্সপিরিয়েন্স লোক আমার ধারণা খুব কম আছে, কিন্তু আমাদেরকে কোনো আমি একটা সাজেশন পাঠিয়েছিলাম, ওটাকে রিসিভই করেনি, মানে ওখান থেকে ফেলে দিয়েছে, মানে একটা কর্মচারীদের রিসিভ করতে ওটা কোনো অ্যাকসেপ্ট করে না। তো এই ধরনের একটা করে এনারা করতে উদ্দেশ্য হলো এই আমরা জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া আমরা ক্ষমতা ছাড়বো না। তো জুলাই সনদ বাস্তবায়ন করতে ওনারা 4-5 বছর সময় নেবেন, এইটার কারণে আমি নির্বাচন করেছি, এবং নির্বাচনে সবাইকে বলেছি না ভোট দিবে। এটা কখনই হা ভোট দিলে ওনারা এটাকে দেখাবে যে আমরা ম্যান্ডেট পেয়ে গেছি,
আমাদের জনগণ আমাদের চাচ্ছে, এখনো বলছে কোথায় ম্যান্ডেট, জনগণ যাচ্ছে, আপনি কি চাচ্ছেন, ওর মধ্যে কি লেখা আছে জনগণ বুঝে? জনগণকে বোঝানোর কোনো সুযোগ দিচ্ছেন? কোনো ডিবেট হয়েছে পার্লামেন্টে? কোনোখানে টক শো হয়েছে এই ইউটিউব চ্যানেলে যে এটা ভালো, এটা খারাপ, এটা করলে এটা হবে? মানুষে কি বলছে? এখন কতগুলো শিলচাপ্পা মেরে আমরা হাবুর জয়ী হয়েছি, কাজে আমরা দেশে আন্দোলন করবো, সরকার পতন করাবো, এগুলো তো আমরা বুঝি। সেই এইগুলো কারণে আমি নির্বাচনে ছিলাম এবং আমার দলকে নিয়ে নির্বাচন যে জাতির স্বার্থে এটা করতে হবে আমাদের, এবং না করলে দেশে আরো 5 বছর এইরকম শাসন চলবে এবং এই শাসন চললে দেশ ধ্বংস হয়ে যাবে, এবং আমি এটা বিশ্বাস করে জন্য বলেছিলাম। তবে এখন এরা এর থেকে পরিবর্তন করবে, এটা আমার আশা ছিল। আমি নির্বাচনের পরে সবকিছু জেনেও আমি সর্বাত্মক সহযোগিতা আশ্বাস দিয়ে এখনো দিচ্ছি আমি, কিন্তু দেশকে বিভক্ত করে এক পাক থেকে আপনি শেষ করে দিবেন, এটাও আমার আপত্তি ছিল না যদি করতে পারতেন, এবং করার পরে যদি একটা দেশে একটা স্থিতিশীলতা আনতে পারতেন যাতে দেশের মানুষ ভালো থাকে, তাও আমি রাজি ছিলাম। কিন্তু সেটা আপনারা পারবেন না, শেখ হাসিনা এটা পারেনি। জি, এখন শেখ হাসিনা আবার ফেরার বার্তা দিচ্ছেন, এখন শেখ হাসিনা ফেরার বার্তা দিচ্ছেন, ডিসেম্বরে ফিরবেন বলে তিনি ঘোষণা দিয়েছেন। আপনি যেহেতু কথা বলেছেন, মনে হয়েছে যে তিনি ফিরবেন, বা ফেরার কোনো প্রক্রিয়া কেমন হতে পারে সেটা কি আপনি বুঝতে পারছেন? না, এটা বোঝার কিছু নেই। আমি রাজনীতিবিদ যেটা যেটা বুঝি, এটা আমি সেদিন আগেও বলেছি, যে উনি যেটা বলেছেন উনি ফিরবেন, আমি মনে করি ওনার জন্য ফেরাটা অত্যন্ত জরুরি। ওনার নিজের জন্য এটা বিরাট একটা স্টেক। ওনার একটা বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার আছে, অনেক ভালো কাজও করেছেন, খারাপ কাজ যাই কিছু বলি না কেন। ওনার একটা আকাঙ্ক্ষা আছে যে দেশবাসী তাকে ভালোবাসে এবং আরো সামনে ভালোবাসবে। কাজেই ওনার যে দোষ ত্রুটি ওগুলো উনি ফেস করবেন এবং উনি জনগণের সামনেই বিচার চাইবেন, যেটা এসে করেছিলেন। ওনাকে অনেকে বলছিল দেশ থেকে চলে যান, আমি ইলেকশনে যাবো, ইলেকশন গিয়ে জনগণ আমার বিচার করবে। ওনার দলের লোকেরা অনেকে বলেছিল আপনি স্যার নির্বাচন চাই না, বেজ্জত হয়ে যাবে। নো, কাজে ওনাকে আসতে হবে নিজের নিজের ভবিষ্যতের জন্য মানুষ তাকে শ্রদ্ধার চোখে দেখে সেটা দেখার জন্য, ওনার কর্মকাণ্ডের জন্য যেন প্রশংসিত, ওটা ওনার একটা নিশ্চয়ই ডিজায়ার থাকবে। সেকেন্ড হলো, ওনার যে একটা পারিবারিক ঐতিহ্য আছে, ওনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা, এই জিনিসটা বিভিন্নভাবে নষ্ট করার চেষ্টা করেছে। কাজী ওনার কাছে এটাকে রক্ষা করার জন্য দরকার। থার্ড হলো, ওনার দলকে যেভাবে হেনস্থা করছে, ওনার জন্য লিডারশিপ সামনে এসে ওনাকে জীবন দিয়ে হলো ওনার দল বাঁচানোর জন্য সামনে আসতে হবে, এটা আমি বিশ্বাস করি এবং এটা আমি বলেছি অলরেডি। কাজে আমার বিশ্বাস যে কোনো পরিস্থিতি হোক, যাই হোক, উনি বলেছেন যে ওনার যে বক্তব্য যেগুলো বিভিন্ন জায়গায় আমি দেখলাম, যে আমাকে যে ফাঁসি দেয় তাও যাবো, জেল দেয় তাও যাবো, মারা গেলেও যাবো, আমি দেশের মাটিতে মরতে চাই। আই থিঙ্ক হি মেন্স ইট। এবং তাকে এটা স্বাভাবিকভাবে যে কোনো রাজনৈতিক নেতা যারা একটু আত্মসম্মান বোধ আছে, তারা এরকমই কথা বলার কথা। কিন্তু কি প্রক্রিয়ায়, মানে সেটা কি প্রক্রিয়া হতে পারে সেটা তো আমি বলতে পারবো না। প্রক্রিয়া আমি করার মালিকও নেই, আমি এটা সাজেস্ট করারও মালিক নেই। পরিকল্পনার একটা কিছু কথা কি জানেন? না, একটা কথা বলতে পারি এখানে, সেটা হলো প্রক্রিয়া কিছুই লাগে না, জনগণের সমর্থন থাকলে প্রক্রিয়া এমনি বেরিয়ে যায়। এটা আমরা তো কিছুদিন আগেই তো 24-এর গণ আন্দোলনে তো দেখলাম, আমরা জনগণের সমর্থন থাকলে প্রক্রিয়া, আইন কানুন সব নিজের দিকে শেপ নিয়ে ফেলে এবং যে কোনো সময় এটা পুনরাবৃত্তি হতে পারে যদি জনগণের সমর্থন থাকে। এটা কিছুদিন আগে, যেটা আমরা এতদিন বুঝতে পারিনি, ভারতের মতো জায়গায় সরকারকে কিন্তু এত শক্তিশালী সরকার এবং যথেষ্টভাবে তাদের সারা মানে ভারতবর্ষের যে কোনো স্টেটে তারা একেবারে মানে কি বল মহাপ্রতাপশালী সরকার এবং তাদের কন্ট্রোলে সবকিছু, তারপরে কিন্তু জনসমর্থনে জনগণের মতামতের কাছে তাদেরকে নথি স্বীকার করতে হয়েছে। নিয়ম কানুন পরে কথা, প্রথম কথা হলো জনসমর্থন থাকলে যে কোনো নিয়ম তৈরি হয়ে যাবে। তো সেটা কি ডিসেম্বরের মধ্যে সেই জনসমর্থন সেই জায়গায় যাবে বলে মনে হয়, নাকি আসলে মানে সময়টা কি ডিসেম্বর বলে মনে হয় বর্তমান বাস্তবতা থেকে? ডিসেম্বরটা আমি ব্যক্তিগতভাবে যদি অনেকদিন থেকে রাজনীতির সঙ্গে হয়ে গেছে এখন অনেকদিন, সেখানে আমি যেটা মনে করি যে এই যে শুরু হলো আগস্টের পরে, তো বর্ষাকাল যখন চলে যাবে তখন আসলে শীতের মৌসুমে বাংলাদেশের পলিটিক্সের যে কোনো ধরনের পপুলার মুভমেন্ট গুলো ওই সময় সাধারণত আর কি আমরা দেখছি, মানে বর্ষা বদলের চেয়ে শুষ্ক মৌসুমের যে কোনো আন্দোলন, যে কোনো দাবি দাবা, এগুলো সহজতর হয়। ফলে হতে পারে বলে আপনি মনে করছেন? আপনি আপনার কাছে জিজ্ঞাসা করছিলাম যে শেখ হাসিনার সাথে কথা বলে কোনো বার্তা বা পরিকল্পনা প্রক্রিয়া কিছু বুঝতে পেরেছেন কিনা। আপনি ভারতের কথা বলছেন, ভারতের কাছ থেকেও কোনো বার্তা আছে কিনা? কারণ তিনি ভারতে আশ্রিত, ধরেন আপনি 24 নির্বাচনের আগেও ভারতে গেছেন এবং ওই কথাটা বারবার আসলে গণমাধ্যমে আসে যে অনেকের সাথে আলাপ হয়েছে, কার সাথে আলাপ হয়েছে বলা যাবে না, বা কি আলাপ হয়েছে সেটিও তাদের পারমিশন ছাড়া বলা যাবে না। আপনার সেই বক্তব্যটা যেটি গণমাধ্যমে এসেছিল এয়ারপোর্টে, ফলে এরকম কি কিছু আলোচনা আরো আছে? ভারত কি এখনো কোনো বার্তা দিচ্ছে? আমি আগে ওই কথাটা বলে নিই, এটা একটা অত্যন্ত স্বাভাবিক কথা। আমি হয়তো অসুস্থতার কারণে বাংলাদেশের মানুষের এই মনোবৃত্তিটা আমি হয়তো খেয়াল করতে পারিনি, সরল মনে বলেছি। এটা নিয়মই হলো, যে কোনো দেশের থেকে যে কোনো দেশের সঙ্গে কথা বলে, যে কোনো রাজনৈতিক নেতার সঙ্গে কথা বলে, যে কোনো তাদের কাছে, আমার কাছে যেমন পারমিশন ছাড়া আমি কি বলেছি তাদের সেটা তারা প্রকাশ করবে না। আর
আর আমি তাদের কাছে পারমিশন ছাড়া কোনো কথা প্রকাশ করবো না। পারমিশন কথাটা বলা এবং ভারতের কাছে কারণে বলাটাই আমার জন্য একটা, আমি গোলামি হয়ে গেছে। ভারতের গোলামি যদি করতাম তাহলে তো 2014 সালে তো আমি নির্বাচন করিনি। তখন কিন্তু ভারত প্রকাশ্যভাবেই বলেছিলেন, মানে আমাদের নেতা আলাদ হোসেন মাহমুদের সাথে স্টেটমেন্ট দিয়েছিলেন। কাজে ওইটার বলে আমাকে ছোট করার জন্য চেষ্টা করা হয়, এখনো হচ্ছে। ওটা যে কিছু আসে না, ওটা স্বাভাবিক কথা। আমি যখন একটা পলিটিক্যাল লোকের সঙ্গে যাবো, কোনোখানে কারোর সঙ্গে কথা বলবো, যে কোনো ধরনের লোক হোক, এজেন্সির লোক হোক, সাংবাদিক হোক, তখন ওরা হয়তো বলতে পারে যে আপনি যেটা, আমি হয়তো অনেক সময় বলি যে আমার কথাগুলো তোমরা এইভাবে আবার সবটাই প্রকাশ করো না, তোমাদেরকে যেটা বললাম হয়তো অনেকের বিপদ হতে পারে, অনেকের কথা অনেক ভাবে বলেছে অনেক সময়। তখন ওদের কাছেও আমার একটা ইয়ে থাকে যে কোনটা বলবো কোনটা বলবো না। কাজে ওরাও ওটা ঠিক করে দেয়, এবং সমস্ত সময় যে কোনো দেশের যে কোনো রাজনীতিবিদদের মিটিং এর পরে এই যে জয়েন্ট কমিউনিকে হয় বা অথবা আলাদাভাবে বললেও ওইভাবেই ঠিক করা থাকে কোনটা কি বলবো। আমি ওটাই বলেছিলাম, সৌরভ বিশ্বাস। তবে কারো আমি দেশের স্বার্থের উপরে কারো স্বার্থ কোনোদিন দেখিনি। এবং আমি কিন্তু 2014 শুধু নির্বাচিত হতে পারতাম এবং নির্বাচিত মন্ত্রী হতে পারতাম, এবং 2014 পরে আমাকে মন্ত্রী হওয়ার জন্য পরবর্তী সরকার আমাকে অফার দেওয়া হয়েছিল, আমি কিন্তু সেটাও গ্রহণ করিনি। এটা অফিসিয়াল রেকর্ড আছে, ডকুমেন্ট আছে, আমার কাছে নেই, বাট গভর্নমেন্টের কাছে আছে। কাজে ওটা বলে আমাকে আমি ওখানে বিক্রি হয়ে গেছি ভারতের কাছে, এর কাছে, এটা আমার কাছে বলে আমার মনে হয় কেউ খুব সুবিধা করতে পারবে না। আমার কোনোখানে আমার ভারত এই যে বার্তা দেয়, মানে আপনি বলছিলেন যে সেটি মানে দুই পক্ষের কথোপকথন, সেটি বাইরে বলা যায় না, এটি নর্মস। কিন্তু তাহলে এই যে কথোপকথন হয় যেটি আসলে বলা যায় না ধরনের ব্যাপার, বা আলাপ হয়, কার সাথে আলাপ হয় সেটিও খুব বেশি পাবলিক করা যায় না, এরকম কি কিছু এখনো হচ্ছে কিনা, মানে এখনো কোনো বার্তা আমি আসছে? এটা বলি, আমি কিন্তু বলছি যে কিছু বলা যায় না তা নয়, মানে কি বলবো ওটা মোটামুটি ঠিক করে দিতে, এটা আমি করি আমেরিকান এম্বাসির সঙ্গে বা ব্রিটিশ এম্বাসির সঙ্গে বা কারো ইউরোপিয়ান ইউনিয়ন বললে অনেক সময় বলি আমরা কতটুকু বলতে পারি তোমার বাইরে, বা তোমরা কি বলতে চাও, বলে একটা বলে যাবে আমরা এই কথা বলবো। এটা একটা স্বাভাবিক ভদ্রতা। আচ্ছা, আর একটা কথা হলো, আমি যেটা বলতে গেছিলাম তখন, যেহেতু আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধ হতে পারছি না, সেই জন্য আমাদের রাজনীতিটা বাইরে থেকে কন্ট্রোল হচ্ছে। আর এখন যেটা জটিলতা, আমি যেটা বলতে গিয়ে বোধহয় শেষ পর্যন্ত বলতে পারিনি, সেটা জটিলতা হলো বর্তমান সরকারের একটা বড় ধরনের চ্যালেঞ্জ হলো বিভিন্নমুখী স্বার্থের সংঘাত। সবারই কিন্তু আমাদের উপর একটা কর্তৃত্ব সৃষ্টি হয়ে গেছে। সেটা শুধু ভারত নয়, আমাদের এখন এখন অনেকের কথাই তো শোনা যাচ্ছে। এখন নাম বলতে গেলে তো অনেক কথা বলতে হয়, যেটা এখন আমেরিকার কথা আসছে, এখন চায়নার কথা আসছে, এখন আবার পাকিস্তান, টার্কি, আদার আদার এটাও একটা কথা আসছে। কাজে আমরা এখন অনেকেই আমাদের রাজনীতির টানাপোড়েন করছে, কিন্তু সবাই কিন্তু এক স্বার্থ নয়। কাজে এখানে সবাইকে ম্যানেজ করা খুবই কঠিন ব্যাপার, এবং কাকে ম্যানেজ করলে আবার কে কি কি ধরনের স্টেপ নিবে, এটাও কিন্তু একটা কঠিন ব্যাপার আছে, যেটা যেটা কিন্তু বর্তমান সরকারের জন্য বড় ধরনের একটা চ্যালেঞ্জ বলে আমার মনে হচ্ছে। যে এটাও কিন্তু ওনাদেরকে সামলাতে হবে, যে আমি এদের কথায় করলাম, এটাতে আবার আরেক পক্ষ কি মনে করবে, আবার আরেক পক্ষ কি মনে করবে, এবং তারা আবার এটার জন্য কি সৃষ্টি করতে পারে, কি সমস্যা আমাদের জন্য সৃষ্টি করতে পারে। এটার একটা একটা চ্যালেঞ্জ এই সরকারকে সবসময় মোকাবিলা। আমি আমার একটা আর্টিকেল লিখেছি, বড় একটা সমস্যা সরকারের জন্য চ্যালেঞ্জের কথা বলছেন, কিন্তু আমি যে প্রশ্নটা করতে আসলে মূল প্রশ্নের উদ্দেশ্য ছিল যে এখন আপনারা কোনো বার্তা পাচ্ছেন কিনা, সেটি ভারতের কাছ থেকে হোক, বিশেষ করে ভারতের কাছ থেকে, বা ধরেন আপনারা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে বা দূতদের সাথে কথা বলবার সুযোগ হয়, যুক্তরাষ্ট্রের কাছ থেকে আপনাদের কাছে, আপনি আন্তর্জাতিক একটা সমীকরণের কথা বলছিলেন, ফলে এই প্রশ্নটা যে আপনারাও কি কোনো বার্তা পাচ্ছেন কিনা? না, আমি সেরকম ভাবে ব্যক্তিগতভাবে কোনো বার্তা পাইনি। এমনি আমরা যতটুকু বুঝতে পারছি আর কি, যে সকলেরই একটা নিজস্ব এজেন্ডা আছে, এবং সকলেই চাইবে তাদের এজেন্ডা যাতে পূরণ হয়, এবং যারাই এজেন্ডা তাদের পূরণ হবে না, তারা এটাকে কাউন্টার করার জন্য কিছু মেজার নিতে পারে। এটা আমি ধারণা করছি, আমাকে কেউ কিছু বলেনি, এটা স্বাভাবিক আর কি। জি, আপনার কাছে যদি, যেহেতু আপনি মানে অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ এবং আপনি মানে গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেছেন, সরকার বিরোধী দল বিভিন্ন মানে সম্পৃক্ততা আপনার আছে, ফলে আপনার সেখান থেকে একটা, যদি আপনার কাছে একটা জানতে চাই যে আপনি আসলে সামনে কি দেখতে পাচ্ছেন। ধরেন ডিসেম্বরে শেখ হাসিনা ফেরার ঘোষণা আছে, বা তার আগে পরে যদি আসেন বা না আসেন, সেই বাস্তবতা কেমন, বা তারপরে রাজনীতি আপনার কাছে কেমন মনে হচ্ছে? এখন আবার জামাত একটা আন্দোলনের ডাকও দিচ্ছে, সরকার পতনের কথাও এমনকি বলে ফেলছে যে আবার একটা গণ অভ্যুত্থান। আপনার কাছে সামনে পরিস্থিতি কেমন মনে হচ্ছে? জামাত সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনে এমন ভাবে যাবে না যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ আছে। একেবারে আওয়ামী লীগ কোনো কারণে, যেটা আমি মনে করি কখনোই সম্ভব হবে না, আওয়ামী লীগের মতো দলকে একটা, আপনারা যারা চিন্তা করছেন এরা বোকার শর্তে বাস করছে। তো তারপর আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে গেলে তারা হয়তো প্রতিপক্ষ হয়ে দাঁড়াবেন, তার আগে পর্যন্ত ওনারা কোনো সময় প্রতিপক্ষ হবেন না। এগুলো যেটা করছেন এটা কিছুটা হলো একটা নাটকীয়তা বলে আমার মনে হয়। আমি ব্যক্তিগতভাবে আমি এটাই বিশ্বাস করি, যে ওনারা কোনো আন্দোলন সেভাবে যাবেন না। তবে হ্যাঁ, শেখ হাসিনা আসলে পরে এবং আসার পরে ওনাকে জেল দেখ, যাই করে ফাঁসি দেখ, গুলি করে মেরে ফেলে, যাই করে হোয়াট এভার হ্যাপেন্স, বাংলাদেশ একটা বড় ধরনের রাজনৈতিক টার্ময়েল যেটাকে বলে অস্থিরতা সৃষ্টি হবে, এবং এটা সামলাতে কঠিন হবে।
ওনার যথেষ্ট সমর্থক আছে, ওনার সংগঠন আছে, ওনার মানুষদের হাতে অনেক ধরনের সম্পদ আছে, ওনার গ্রামে গঞ্জে প্রতিটি জায়গায় ওদের লোক আছে। তারা শুধু একটা নেতৃত্ব পেলে যে কোনো সময়, আর জনগণ একটা যেটা আগে 24-এর আন্দোলনের তো শেষ তার মার থেকে আপনারাও থাকবেন, মানে সেই নেতৃত্ব মানে অতীতে যেরকম ছিলেন। 24-এর আন্দোলনের সঙ্গে একটা পার্থক্য হলো 24-এর জনগণ আওয়ামী লীগের বিপক্ষে ছিল। আমি আশঙ্কা করছি বা আমি মনে করছি